শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 5ই আগস্ট 2024 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান। 2024 সালের 6ই আগস্ট সংসদ ভেঙে দেওয়ার পর বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ছাত্রদের দাবির প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে মনোনীত করেন। তার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ, যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে দেখা হয়েছিল, সেই অভিযোগটি আপিলে খালাস হওয়ার পর তিনি দেশে ফিরে আসেন। এরপর তিনি 8ই আগস্ট 2024 সালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে 2000 years later সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে আজকের ভিডিওতে আমরা জানব যে কে এই মোহাম্মদ ইউনূস, কি তার পরিচয়। ডক্টর মোহাম্মদ ইউনূস কি পারবে বাংলাদেশের এই কঠিনতম মুহূর্তকে রুখে দিতে? পারিবারিক দিক থেকে মোহাম্মদ ইউনূস ছিলেন 9 ভাই বোনের মধ্যে তৃতীয়। তিনি 1940 সালের 28শে জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কাপ্তাই নদীর পাশে একটি গ্রাম, যেটি বথুয়া নামে পরিচিত, সেই গ্রামের এক মুসলিম সওদাগর পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা হাজী মোহাম্মদ দুলা মিয়া সওদাগর একজন জুয়েলারি ব্যবসায়ী ছিলেন এবং তার মা সুফিয়া খাতুন ছিলেন একজন গৃহিণী। তার শৈশবের প্রথমাংশ গ্রামে কেটেছে। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। 1949 সালের মধ্যে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের 39,000 শিক্ষার্থীর মধ্যে 16তম স্থান অর্জন করেন। তার স্কুল জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং 1952 সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং 1955 সালে কানাডায় জ্যাম্বেরিয়াতে অংশগ্রহণ করেন। পরে চট্টগ্রাম কলেজে অধ্যয়নকালে তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার লাভ করেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে তিনি বিএ এবং 1961 সালে এমএ ডিগ্রি সম্পন্ন করেন। স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর মোহাম্মদ ইউনূস অর্থনৈতিক গবেষণা ব্যুরোতে নুরুল ইসলাম এবং রেহমান সোবহানের অর্থনৈতিক গবেষণার জন্য গবেষণা সহকারী হিসাবে যোগদান করেন। পরবর্তীতে তিনি 1961 সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসাবে নিয়োগ পান। সেই সময় তিনি পরবর্তী একটি লাভজনক প্যাকেজিং কারখানা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে 1965 সালে মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন। তিনি 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক্স ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1969 থেকে 1972 সাল পর্যন্ত মোহাম্মদ ইউনূস টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে ইকোনমিক্স ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ছিলেন। 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় মোহাম্মদ ইউনূস একটি নাগরিক কমিটি গঠন করেন এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে মিলে বাংলাদেশের স্বাধীনতার জন্য সমর্থন বাড়াতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। তিনি ন্যাশভিলে তার বাড়ি থেকে বাংলাদেশ নিউজলেটার ও প্রকাশ করতেন। যুদ্ধের পর তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং নুরুল ইসলাম কর্তৃক পরিচালিত সরকারের পরিকল্পনা কমিশনে নিয়োগ পান। তবে তিনি এই কাজটিকে বিরক্তিকর মনে করতেন এবং পরবর্তীতে পদত্যাগ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রধান হিসাবে যোগদান করেন। এরপর 1974 সালে দুর্ভিক্ষ পর্যবেক্ষণ করার পর
দারিদ্র্য বিমোচনে জড়িত হন এবং একটি গ্রামীণ অর্থনৈতিক প্রোগ্রামকে গবেষণা প্রকল্প হিসাবে প্রতিষ্ঠা করেন। 1975 সালে তিনি নবযুগ তেভাগা খামার বা যেটাকে আমরা 3 ভাগের খামার বলতে পারি এই নামে একটি প্রকল্প তৈরি করেন, যা সরকার প্যাকেজড ইনপুট প্রোগ্রাম হিসাবে গ্রহণ করে। এই প্রকল্পটিকে আরো কার্যকর করার জন্য মোহাম্মদ ইউনূস এবং তার সহকর্মীরা গ্রাম সরকার কর্মসূচি প্রস্তাব করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করাকালীন সময়ে তিনি একদিন তার ছাত্রদের নিয়ে গ্রাম পরিদর্শনে যান। গ্রাম পরিদর্শনে যাওয়ার পরে তিনি বুঝতে পেরেছেন যে তিনি তার ছাত্রদের যে অর্থনীতি পড়াচ্ছিলেন তাতে কিছু ভুল ছিল। তাই তিনি নিজেই পদক্ষেপ নিয়েছিলেন এবং নিজের পকেট থেকে $17 সমতুল্য অর্থ 42 জন ঝুরি বননকারীদের ঋণ হিসাবে দেন। তিনি দেখলেন যে এই সামান্য পরিমাণ অর্থ দিয়ে তাদের শুধুমাত্র বেঁচে থাকায় সাহায্য করাই সম্ভব নয়, বরং ব্যক্তিগত উদ্যোগ এবং উদ্যোগের সেই স্ফুলিঙ্গ সৃষ্টি করা সম্ভব, যার ফলশ্রুতিতে তাদের যে দারিদ্রতা সেই দারিদ্রতা বিমোচন করা সম্ভব এবং তাদের নিজেদের উদ্যোগে সেই দারিদ্র থেকে নিজেদেরকে টেনে তোলার জন্য প্রয়োজনীয় যেই শক্তি প্রয়োজন সেটিও উন্মোচন করা সম্ভব। ব্যাংক এবং সরকারের পরামর্শ উপেক্ষা করে মোহাম্মদ ইউনূস মাইক্রোলোন দেওয়া চালিয়ে যান এবং 1983 সালে তিনি গ্রামীণ ব্যাংক গঠন করেন, যার অর্থ গ্রামের ব্যাংক, যা বিশ্বাস এবং সংহতির নীতির ওপর প্রতিষ্ঠিত। আজকে বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের 2568টি শাখা রয়েছে, যেখানে 19,800টি কর্মী, 81,337টি গ্রামে 8.29 মিলিয়ন ঋণগ্রহীতাদের সেবা দিয়ে থাকে। যে কোনো কাজের দিনে গ্রামীণ ব্যাংক গড়ে $1.5 মিলিয়ন সাপ্তাহিক কিস্তি সংগ্রহ করে। ঋণগ্রহীতাদের মধ্যে 97% নারী এবং 97% বেশি ঋণ পরিশোধিত হয়, যা অন্য যে কোনো ব্যাংকিং ব্যবস্থার চেয়ে উচ্চতর। গ্রামীণ ব্যাংকের পদ্ধতি 58টি দেশ প্রয়োগ করা হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, নেদারল্যান্ড এবং নরওয়েও অন্তর্ভুক্ত। মোহাম্মদ ইউনূস ভূমিহীনদের জন্য গ্রামীণ ব্যাংক প্রকল্প চালু করেন। এর লক্ষ্য ছিল মূলত 4টি: সমাজের দারিদ্রতম অংশের জন্য ব্যাংকিং সুবিধা প্রসারিত করা, মহাজনদের এড়িয়ে চলা, অপ্রচলিত পুরুষ অথবা নারী শক্তির জন্য অর্থ কর্মসংস্থান তৈরি করা, সুবিধাবঞ্চিতদের এমন একটি সংগঠনের মধ্যে নিয়ে আসা যা তারা বুঝতে পারবে এবং পরিচালনা করতে পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালের নোবেল পুরস্কার জেতার আগে 60টিরও বেশি জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। এর মধ্যে জাতীয় পুরস্কারের মধ্যে সর্বশেষ 2005 সালে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি স্বর্ণপদক এবং আন্তর্জাতিক পুরস্কারের মধ্যে 2006 সালে মোট 5টি পুরস্কার পেয়েছেন। এছাড়াও মোহাম্মদ ইউনূস 27টি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন, যার মধ্যে মাত্র একটি ডিগ্রি ডক্টরেট নয়। তিনি 15টি বিশেষ পুরস্কারও পেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার বোর্ডে ছিলেন। And I tell them, always remember, job is a wrong idea. Don't ever look for a job. Always tell yourself that I'm a job creator. I'm not a job seeker, I'm a job creator. So be a job creator. গ্রামীণ ব্যাংক ছাড়াও তিনি বাংলাদেশের দারিদ্র এবং উন্নয়নের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বেশ কয়েকটি কোম্পানি তৈরি করেছেন। এই কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণ ফোন, গ্রামীণ টেক্সটাইল, গ্রামীণ নিউইয়র্ক, গ্রামীণ নবায়নযোগ্য শক্তি, গ্রামীণ স্বাস্থ্য, গ্রামীণ শিক্ষা, গ্রামীণ কৃষি, গ্রামীণ মৎস্য পানি সম্পদ, গ্রামীণ বিজনেস প্রমোশন ইত্যাদি। 2003 সালে সরকার 40,392টি গ্রাম সরকার গঠন করে, যা চতুর্থ স্তরের সরকার হিসাবে কাজ করে। তবে 2005 সালের 2রা আগস্ট বাংলাদেশ লিগেল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট এর একটি পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট গ্রাম সরকারকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে। এর ফলে অনেক ধরনের সরকার গঠনমূলক কার্যক্রম বন্ধ হয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টিভঙ্গি এবং কাজের ভিত্তিতে বাংলাদেশ একটি উজ্জ্বল ভবিষ্যতের আশা করা যায়। তিনি মাইক্রোক্রেডিট, সামাজিক উদ্যোগ এবং দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে যে উদ্যোগ নিয়েছেন তা দেশের অর্থনৈতিক উন্নয়নের বিশাল অবদান রেখেছে। তার কাছ থেকে বোঝা যায় যে তিনি একটি এমন সমাজ কল্পনা করেন যেখানে প্রত্যেক মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং দারিদ্রতা দূর হবে। ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রভাব ও তার ধারণাগুলো বাংলাদেশে আরও প্রসারিত হতে পারে। তার মাইক্রোক্রেডিট প্রোগ্রাম আরও উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, যা দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে। তার গ্রাম সরকার ধারণা, যা একসময় অবৈধ ঘোষিত হয়েছিল, হয়তো নতুন করে বিবেচনা করা হতে পারে এবং উন্নত রূপে প্রয়োগ করা
হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা মডেলও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করে নতুন ব্যবসা ও উদ্যোগ শুরু করতে সাহায্য করা এবং সমাজে পরিবর্তন আনার জন্য কাজ করতে তিনি সবসময় উৎসাহ দিয়েছেন। তার এই দর্শন যদি যথাযথভাবে বাস্তবায়ন করা হয় তাহলে বাংলাদেশ একটি সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত হবে, যেখানে দারিদ্র্য ও অসমতা থাকবে না। তাছাড়াও ডক্টর ইউনূসের আন্তর্জাতিক পরিচিতি ও নেটওয়ার্কিং এর কারণে বাংলাদেশে বৈশ্বিক বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ আরও বৃদ্ধি পেতে পারে। এতে করে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। সর্বশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের আদর্শ ও কর্মসূচিগুলো যদি সঠিকভাবে অনুসরণ ও বাস্তবায়িত হয় তবে বাংলাদেশ আগামী দশকগুলোতে একটি উন্নত, দারিদ্র্যমুক্ত ও স্বাবলম্বী রাষ্ট্রে পরিণত হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আপনারা পরবর্তীতে কোনো নতুন টপিকে কেস স্টাডি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আপনারা আপকামিং যে কোনো নোটিফিকেশন পেয়ে যান। আমরা দেখি সেই সুদখোর যিনি বাংলাদেশের গরিব মানুষের অর্থ আত্মসাৎ করে বিদেশে টাকা পাচার করে বিদেশিদের কাছে পশ্চিমা শক্তিকে টাকা দিয়ে উনি নোবেল পুরস্কার নিয়েছেন। পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়। আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই। কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সে গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন। 2বার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। নাম হলো কি ডক্টর ইউনূস। উনি পশুর ডাক্তার না মাছের ডাক্তার না গরুর ডাক্তার? Let's see, I could help someone in any impoverished area on earth. Bangladesh,